ইউনূস সরকারকে যতই গালি দেই, এখন লোড তো নিতে হবে এই সরকারকে। হ্যাঁ, আজকে আমি শুধু জানি আজকে 8 জন শিশু মারা গেছে। লোড নিতে হবে এই সরকারকে। ফর এক্সাম্পল, এই যে 111-এর বিভিন্ন লোককে গ্রেফতার করা হইতেছে, এটা কিন্তু আলটিমেটলি কিভাবে হচ্ছে না হচ্ছে আমরা জানি না, বাট এটার দায় দায়িত্ব সরকারের। এই ধরা, গ্রেফতার করা, বিচার করা দায় দায়িত্ব তাদের। ওই আইসিটিতে কি করবে, দায় দায়িত্ব সরকারের। আচ্ছা, তেল নাই, তেলের সংকট মোকাবেলা করতে হবে, দায়িত্ব সরকারের। তো এই যে সংকটটা কোথায়, আপনি দেখবেন রিয়েল বক্তব্যটা পাওয়া বা সরকারের পক্ষে সবসময় কঠিন হয়। কেন বলি আমি, ধরেন এই সরকারের কিন্তু একটা আইন গোষ্ঠী আছে যারা আইনি ব্যাখ্যাটা দেয়, যে গণভোট, জুলাই সনদ নিয়ে একটা কথা উঠছে, যেটা তারা বলছিল আমরা গণভোট চাই এবং গণভোটে হাতে ভোট দিবেন, এখন মানছেন না। এইটা বইলা কি যে এটা আইনে নাই, এটা বেআইনি হয়েছে বা সংবিধানে নাই। এই যে জিনিসটা, এই জিনিসটা যদি এখন সরকার কারো কাছে ওপিনিয়ন চায় তার লয়ারদের কাছ থেকে, সেই লয়ারদের সাইকোলজি হলেই যে আমি যে সরকারকে, সরকার কি খাবে, কোন কথাটা খাবে আমার, তা নাহলে যদি আমার চেয়ার নিয়ে টান দেয়, এই বিষয়গুলা কাজ করে। এই সরকার যখন গোয়েন্দা রিপোর্ট চায় কোনো ইস্যুতে, আপনি নিচের থেকে শুনবেন, মনে করেন মাঠ লেভেলে একটা আইসা কথা বললো এই যে মিস্টার এক্স মিস্টার ওয়াইরে হত্যা করবে, উপর দিকে আস্তে আস্তে দেখলো মিস্টার এক্স অন্য এক মিস্টার এ মন্ত্রী তার আত্মীয়, তখন আইসা ওখানে ওই এক্স বাদ হয়ে যাবে, এর একটা ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে, একটা খুন হতে পারে, লোকগুলা মাইনাস হয়ে গেল। এই করতে করতে যখন একদম টপের কাছে যাবে, টপ যদি বলে তোমার কাছে রিপোর্ট আসতে আসতে 3 মাস হইলো, এখনো সলভ হইলো না, এখনো হত্যার ঘটনা রয়ে গেল, মানে তখন এটা বলবেন এই রিপোর্ট আসছিল, কোনো প্রবলেম নাই, সলভ। কেন বলছি সময় পাওয়া যাচ্ছে না, না বলছি, তা আপনি এই তেলটা মারার মানে হচ্ছে যে সে যাতে নিজের সংকটে না পড়ে। যে ব্যক্তি সরকারকে একটা অ্যাডভাইস দিবে সরকারের ভিতর থেকে, সে যে নিজের সংকটে যাতে না পড়ে, সেই ভয়ে তার পছন্দ মতো কথাটা বলাই হলো তেল। অর্থাৎ সরকারি দলের লোকও সরকারের দলকে তেল মারবে। ব্যাপার কি এরকম যে ধরেন যে একজন মন্ত্রী যখন তার দলের প্রধানকে মানে কিছু বলেন, মানে সেইটাকে এরকম তেলের মতো তেল দিয়ে বলবেন। ইয়েস, অর্থাৎ উনি যখন বলবেন তখন চিন্তা করবেন যে আমার প্রধানমন্ত্রী কোনো কারণে যাতে আমার উপরে না খুশি, অখুশি না হন, এইটাকে বলে তেল, এবং এতে কিন্তু সরকার সংকটে রয়ে যাবে। আজিব ভাই, আপনি মানে রাজ্জাকি ভাই একটা বললেন যে সরকার যেটা মনে করেন যে সেটা তার জন্য পজিটিভ হবে, সেটি তার মন্ত্রী আমলারা তাকে বলেন, মানে প্রধানকে। মানে আপনার কি মনে হয় যে প্রধান আসলে এই কথাগুলো শুনতে চায় না? দেখেন, প্রধানকে বলছে যে এই স্লোগান দিও না, অমুক দিও না, তমক দিও না, কিন্তু ফ্ল্যাটারিং তো ঠিকই করতেছে, তেল তো ঠিকই দিচ্ছে। কারণ বাস্তবিক কথা হচ্ছে যে আমাদের দেশে যেটা সম্ভব, এক, আমরা জাতি গঠন করতে পারিনি, 2, আমরা 55 বছরের পর দেশ স্বাধীন হয়েছে, গণতন্ত্রের জন্য আমরা গণতান্ত্রিক চর্চা, গণতান্ত্রিক কালচার আমরা তৈরি করতে পারি নাই, কোনো দলের ভিতরেও গণতন্ত্র নেই, যার ফলে এই তেল মারা। কিন্তু আপনার শুধু তেল না, দুঃখও আছে। দুঃখ হলো ধরেন ইলিয়াস আলী গুম হয়েছে, ইলিয়াসের বউ কিন্তু গুম অধ্যাদেশ বাতিলের সমর্থন করে দিছে, এটা দুঃখ না? এটা তো দুঃখ আছে। আপনি খালি খোয়েন না যে তেল মারে, তেল নিজের দুঃখ নিজে চাপা দিয়ে রাখে। কোনো ওয়াইফ তার স্বামী গুম হয়ে মারা গেছে, হারায় গেছে, তার ব্যাপারে বেদনা নাই, এটা বিশ্বাস করতে রাজি না, বিশেষ করে বাঙালি মেয়ে বিশেষ করে। কিন্তু সেটাকেও চাপা দিয়ে অন্তত পক্ষে নেতাকে সন্তুষ্ট, ওই যে তেল মারছে, যত দিবে তত সংকট থাকবে। হ্যাঁ, তো এই তেল দেওয়া বন্ধ না হলে সংকট যাবে না। এবং তেল দেওয়ার সংকট দূর করতে চান, তাহলে 1 নম্বর হচ্ছে জাতি গঠন করতে হবে। আমরা পারি নাই। জাতি গঠন কেমন করে দেখেন, আপনি তো ইউনিভার্সিটি শিক্ষক, আপনি দেখেন আমাদের দেশে ইংরেজি, বাংলার ইংরেজি অমক টমক মিলে 12 প্রকার শিক্ষা ব্যবস্থা আছে, 12 প্রকার, এবং সব জায়গায় মাস্টার ডিগ্রি দেওয়া হয়। যার ফলে এই যে তার পড়াশোনা, এই জায়গায় তার স্থির মানসিকতা আছে। প্রত্যেকটা ইস্যুতে 12 প্রকার চিন্তা হয়, জাতি আর একমত হতে পারে না। এটা খুবই গুরুত্বপূর্ণ বলেছেন। হ্যাঁ, এটা এক। 2 হলো কোন দলে আপনি খেয়াল করে দেখেন, বলতে কোনো দ্বিধা নাই, ছোট হোক বড় হোক, কোন দলে কর্তৃত্ববাদ ছাড়া নাই, এক ব্যক্তিকে সন্তুষ্ট করা, প্রত্যেকটা দলে
আপনি তেল না মারে যাবেন কোথায়? তাহলে তো রাজনীতি টিকবেন না। আপনি তেল মারতেই হবে, তেল মারতে হবে। আবার দেখেন বাস্তবতা হচ্ছে যে নিজের স্বামী গুম হয়ে গেছে, সে বুকে চাপা দিয়ে দুঃখ বেদনা করেও তেল দিছে, সাপোর্ট দিছে না। জামাত ইসলাম ভাবছে যে একটা ইস্যুতে তারা বয়কট করে নাই, এনসিপি বয়কট করে ফেলছে। যেটাতে যে তেল বাড়ার কথা আপনি ধরেন যে দলীয় বিবেচনায় তো বিভিন্ন নিয়োগ হচ্ছে, সেখানে শিক্ষকরা যুক্ত হচ্ছেন, না দেখতে হচ্ছে। এগুলো তো তেলের অংশ না, তেলের অংশ না, এটা দুইটা বলি আমি, দুই রকম আছে এটার ব্যাখ্যা। একটা হচ্ছে ধরেন অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের সময় ছিল, কারো বিরুদ্ধে যদি ফৌজদারি অপরাধ হয় তাতে চার্জশিট হলে যে কোনো লোকাল গভর্নমেন্ট, স্থানীয় সরকার নির্বাচনে মেয়র, কমিশনার তাকে স্যাক করতে পারত। অন্তর্বর্তীকালীন সরকারের সময় এসে বলল যে না, তাদের কাছে মন হলো যে তাক দিয়ে চলতেছে না, সে বাদ। যার ফলে সারা বাংলাদেশের সব লোকাল গভর্নমেন্টের মেয়র, চেয়ারম্যান সব খালাস, কুল্লে খালাস হয়ে গেল। এখন বলেন সরকার এসে কি করবে? না, এটা তো একটা খুব মজার ব্যাপার আছে। মানে এ ব্যাপারে কি রাজ্জাকি ভাই কিছু যোগ করতে চান? কোনটা? মানে না, আরেকটু বলে নেই, আপনি বুঝবেন। ধরেন আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে সিনেটে ইলেকশন হলে প্যানেল হতো, ভিসি প্যানেল। তার ভিতরে প্রেসিডেন্টের কাছে রেফার করা হতো, একজনকে প্রেসি বানাতো। এখন 4টে ইউনিভার্সিটিতে অ্যাক্ট আছে, অন্য ইউনিভার্সিটির নিয়োগ কিভাবে দিবে? এইভাবে না দেওয়া ছাড়া তো উপায় নাই। কিন্তু প্রশ্ন একটাই যে আপনি দলীয় লোককে নমিনেশন দিয়েছেন, ওখানে ভিসি বানিয়ে দিয়েছেন, ওখানে নিরপেক্ষ দলীয় ঝান্ডা। আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে মফিজউদ্দিন আহমেদকে প্রথম সায়েন্টিস্ট, তিনি আপনি বলতে পারবেন কোনো ফিলোসফিতে বিশ্বাস করতে পারতো না। জিল্লুর রহমান সিদ্দিকী ছিল, আমি পেয়েছি। প্রফেসর রকিব ছিল, তারপরে ডক্টর সৈয়দ আলী হাসান ছিল, ডক্টর এমানুল হক ছিল। এদেরকে দূরবীন দিয়ে দেখতে হতো যে এরা কোনো ফিলোসফিতে বিশ্বাস করে না, আমরা বুঝতাম। কিন্তু প্রশাসনের চেয়ারে বসে 100% প্রফেশনাল। আমার কথা হচ্ছে পলিটিক্স করুক, আমেরিকায় আছে না যে সরকার আছে, সেই সরকার বিচার প্রতিমন্ত্রী নিয়োগ দেয়, কিন্তু চেয়ারে বসার পরে মানে 90 পরবর্তী যে সংস্কৃতিটা হয়েছে সেটা তো তেলের সংস্কৃতি হয়েছে না। তেলের সংস্কৃতি হয়েছে, কিন্তু ওই যে মূল প্রশ্ন হচ্ছে আমরা জাতি গঠন করতে পারিনি। আমি একটা পত্রিকায় ছিলাম। কিছু যোগ করতে চান এখানে? না, আপনি সেটা তো আমি আগেই বললাম, যত তেল এক তেলের অভাবে দেশ অচল হবে, আর এক তেলের অভাবে সংকট তৈরি হবে। একটা 18 এপ্রিল থেকে বিরোধী জোটের রাজপথ কর্মসূচির ঘোষণা হচ্ছে, আপনার কি মত যে এই এখন কি রাজপথে তেল খুঁজে পাওয়া যাবে, রাজনৈতিক তেল? ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এখন যে আমরা এই যে তেল মিলে যা বললাম, সমস্যাগুলো বললাম, এই যে জ্বালানি তেল, সংসদে কিন্তু এই আলোচনা নাই। এটা তো ফাঁক দিয়েও আলোচনা হতে পারতো, নাই। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, ডক্টর ইউনূস সাহেব 133টা অধ্যাদেশ জারি করেছে, যদিও প্রেসিডেন্ট বলেছে অনেক অধ্যাদেশ সে জানে না, স্বাক্ষর করে নাই। আমি সেটা বাদই দিলাম। 133টা অধ্যাদেশ যদি আপনি পাশ করতে চান, লিখতে চান, ওখানে প্রত্যেকটা মিনিস্ট্রিতে কিন্তু একটা ড্রাফটিং সেল আছে, হয় ডেপুটি সেক্রেটারি নাহলে জয়েন্ট সেক্রেটারি, ওটার প্রধান। একটা সংশোধনী আছে আজিজ ভাই, মানে সংসদে আলাপ তুলেছিলেন একজন স্বতন্ত্র সদস্য, ব্রাহ্মণবাড়িয়া। আচ্ছা, খেয়াল করি নাই, যাই হোক, ভালো। উনি হচ্ছে তেলের আলাপও করেছেন, হামের আলাপও করেছেন। তাকে ধন্যবাদ। আমি বলি যে ধরেন 133টা যদি আপনার অধ্যাদেশ ড্রাফট করতে হয়, মিনিস্ট্রি ড্রাফটিং, কোনো এক্সপার্ট কিন্তু করে নাই, আমলা করেছে, আইন আমলারাই ড্রাফট করে। তো সেটা তো অবশ্যই আপনার আইনজীবী যারা আইন বোঝে, এই যে রাজ্জাকির মতো, তার কাছে আসতে হবে। তো নাহলে তো আইন প্রস এন্ড কনস বুঝবে না। তো আইনটা তো আজকের দিনের জন্য ওখানে, আইনটা তো চলমান থাকবে, তাই না? এখন 133টা অধ্যাদেশ যদি ড্রাফট করে থাকে, আমি হিসেব করে দেখেছি 4.36 প্রত্যেক দিন জারি করতে হয়েছে, প্রত্যেক দিন। তাহলে একদিনে কিন্তু রেকর্ড হয়েছে 25টা হয়েছে। হ্যাঁ, তো এটা জাস্টিস হয় নাই। অর্থাৎ ওই আইন প্রত্যেকটা ইভ্যালুয়েট করা, যাচাই বাছাই করা দরকার। কারণ জুনিয়র আমলারা এটা ড্রাফট করছে, এটা কিন্তু আমাদের প্রত্যাশা পূরণ হয় নাই। এখন আমরা বলবো যে হুবহুব সব বাস্তবায়ন করে দেন, এটা হলে হবে না। তো অবশ্যই করতে হবে। 1, 2 হলো ধরেন এই 133টা অধ্যাদেশ আপনি সংসদে ওপেন গঠনমূলক আলোচনা করে
আপনি এটা পাশ করবেন। তাও গুণ করে দেখছি, প্রত্যেক দিন এই 1 মাসে তো সংসদ, এই সংসদে 133টা ভাগ করেন, এক এক দিনে কতগুলো পাশ করতে হবে, তাহলে তো দেখারই সুযোগ নাই। তাহলে তো আসলে আর আজান দিয়ে ফাঁস করে দেন, তা আইন তো এটা বুলশিট হবে, আইন তো হবে না। সুতরাং প্রত্যেকটা আইন অবশ্যই যাচাই বাছাই বিচার বিবেচনা করতে হবে। সেখানে একটা দেখেন সংসদীয়, বিশেষ সংসদীয় কমিটি করেছিল এই অধ্যাদেশগুলো স্ক্রুটিনি করার জন্য, সেটাতে জামাতও ছিল, বুঝছেন? 5-7 হ্যাঁ 5-7 মানে সদস্য ছিল 5 জন 7 জনের, 7 জন ছিল আর 5 জন ছিল। এখন সেখানে কিন্তু যেদিন ওই আপনার বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী উত্থাপন করে যে স্পেশাল কমিটি এগুলো যাচাই বাছাই করবে, তখন কিন্তু জামাতের আমির, বিরোধী দলের নেতা বলছিল ঠিক আছে করেন, কিন্তু আমাদের অর্ধেক অর্ধেক রাখেন। এটা একটা অবাস্তব প্রস্তাব না? অর্ধেক মানে কি সদস্য? মানে ওই স্পেশাল কমিটির সদস্য 50-50 রাখা, সে জায়গায় তো কাছাকাছি রাখছে 7-5। আমার কথা হচ্ছে এইটা ওই কমিটিতে যায়, কমিটিতে আলোচনা হয়, সব হয়, কিন্তু সংসদে আসে বেসুরো কথা। কমিটি তো জামাতের প্রতিনিধি 5 জন আছে। এখন একদিন বয়কট করলো, জামাতের আমির বলল যে সমঝোতা হয়েছিল সে কথা রাখলো না। সমঝোতাটা আমারও একটা প্রশ্ন, যে সমঝোতাটা কি? সমঝোতাটা কি? সমঝোতা সরকারি দলও বলে না, বিরোধী দলও বলে না। দেখে আমরা আইনজীবী হিসেবে রাজ্জাকি ভাই এই সমঝোতার কথা জানেন কিনা? শুনেন, না এগুলো তো সবই জানা ঘটনা যেটা বললেন, কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়। আপনি ধরেন 133টা যে অধ্যাদেশ, হ্যাঁ, এর ভিতরে তো 16টা বাদে অলমোস্ট সবই ধরে নেন পাশ করা হয়ে গেছে, ঠিক আছে? এই 16টার ব্যাপারে আপনার অজুহাত কি? আমরা আরো পোক্ত করে আনবো, সহজ বাংলায় যদি বলি আরো পোক্ত করে আনবো, মানে আরো সুন্দর করে আনবো। আমি এইখানে আমার দ্বিমত, এই কারণে দ্বিমত যে আপনি তো একটা খারাপ কি পরিস্থিতির মধ্য দিয়ে আমরা এসে একটা সরকার গঠন করছি, প্লাস পার্লামেন্টটা যাতে প্রাণবন্ত থাকে। তো ওই কথা বলতে গেলে তো নির্বাচনের আগে গণভোট, সেটা আপনাদের সমর্থন ছিল, আপনাদের নেতা দলনেতা টপ যিনি তিনি বলছেন হাতে ভোট দিন, এখন আপনি মানছেন না। এটা কিন্তু চরম অন্যায় বলবো। কেন আমি বলি এই কথাটা, বইলে ওখানে যাচ্ছি। একটা কথা আছে আইনে, যা করা অনুচিত ছিল সেটা যদি করা হয় এবং সবাই মেনে নেয়, তার ভিত্তিতে করে, সেটা বৈধ। এটাকে বলে ফ্যাক্টাম ভ্যালেট, ফ্যাক্টাম ভ্যালেট। এটা আমার বানানো, এটা ল্যাটিন ওয়ার্ড, এটা আইনের কথা। যেটা করা অনুচিত ছিল, আপনারা যেহেতু বারবার আইনের কথা বলেন, তাহলে করা অনুচিত ছিল, কিন্তু যেহেতু সর্বসম্মতিক্রমে মেনে আসছেন, সেটা বৈধ এবং আইন আকারে মানতে হবে। এইবার আসেন যে জায়গাটায় আমরা ছিলাম, আপনি ভাইটাল যে জায়গায় টার্নিং পয়েন্ট হবে, যেই জায়গাগুলো দিয়ে আমার দেশে একটা আমূল পরিবর্তন আসবে, যেই পরিবর্তনটা আমরা চেয়েছিলাম, তার ভিতরে ধরেন গুম কমিশন অধ্যাদেশ, তার ভিতরে মানবাধিকার কমিশন অধ্যাদেশ। আপনি দেখেন একযোগে পুরা মানবাধিকার কমিশনের যারা আছে সবাই পদত্যাগ করলো, মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাদ দিয়ে কি করলো, 2009-টা পুনর্বহাল করলেন আপনি। তা আপনি বিশ্বাস করেন জিনিসটা কেমন হলো? তো এটা তো দৃশ্যমান, যেটা একটা এক্সাম্পল, এটা একটা বার্তা তো দিল। কিচ্ছু করতে পারেনি তারা একটা বার্তা তো দিচ্ছে যে এটাকে এইভাবে করা হয়েছে। এখন আসেন আপনি পোক্ত করে আনবেন, পরের ব্যাপার। পার্লামেন্টটা 5 বছরের জন্য আমি ধরে নিব, আপনি তো এইটাকে অধ্যাদেশটাকে আইন করেন, আপনার কাছে অপশন আছে, অ্যামেন্ডমেন্ট এনি টাইম আনতে পারেন, এবং 2/3 মেজরিটি আপনার আছে এনি টাইম। আপনি এখন অধ্যাদেশটাকে আইন বানায় ফেলেন না, সমস্যাটা কোথায়? অনেক সমস্যা দূর হয়ে যায়। সেটা যদি আপনি ইন্টেনশনালি, এটা যদি শুরুতেই আপনি জিয়ে রাখেন, মানে শুরুতেই যদি তৈরি করে ফেলেন, এটার কৈফিয়ত কি? এটার কি কৈফিয়ত আছে? এখন আসেন, আপনি জুলাই সনদ বাস্তবায়ন করাটা একটা বিশাল ব্যাপার, এদের দরকার। আমাদের তো পরিবর্তনটার সাথে জুলাই সনদ, গণভোট, এটা খুবই খুবই জরুরি। কিন্তু এখন বিরোধী দল যদি মাঠে যায়, আলটিমেটলি আন্দোলন করে, কি হবে? কি সেটা হচ্ছে আমার মতো সাধারণ লোক না চিন্তায় আছে যে জনদুর্ভোগ বাড়বে। না, এই যে আপনি মাঠে গিয়া হবেটা কি? এখন এই যে মাঠে গিয়া হবেটা কি,
এইটা যদি 2/3 মেজরিটি পাওয়ার পর আপনি চিন্তা করেন যে কিছুই করতে পারবে না, এটা চিন্তা করলে আপনার অন্য কথা। মাঠে গিয়ে করবে কি, এটা আপনি ভাববেন কেন? আপনি প্রধানমন্ত্রী বা সরকারি দল, সবার দায়িত্ব তো আপনার উপরে। বিরোধী দলের যারা এমপি, তাদের ট্যাক্সও আপনি নেবেন, তাদের সুবিধা অসুবিধাটা আপনি দেখবেন। যদি তাই হয়, তারা মাঠে কেন যাবে? মাঠে যাওয়া থেকে বিরত রাখার জন্যে, পার্লামেন্টটাকে সচল রাখার জন্যে, চলমান রাখার জন্য, বাইরে যাতে না যায় সে দায়টা আপনাদের। আর যদি মনে করেন তারা বাইরে যাবেই, আমার ভাই পার্লামেন্টে কি হবেটা কি? আমার তো এই পার্লামেন্টে কোনো ফাংশন নাই তো। তার মানে বলতে পারি যে আমরা পার্লামেন্ট আস্তে আস্তে ফেল করার দিকে যাচ্ছে। হ্যাঁ, আপনি বলেন না পার্লামেন্টের ফাংশনটা কোথায় আমার? আপনি কালকে বিরোধী দল গেল না, 90 ওয়ার্কিং ডে, 88 দিন পরে এসে পার্লামেন্টে বসবে, একটা তর্কের খাতিরে বলছি। মেম্বারশিপও রইলো, সবই রইলো, কিন্তু পার্লামেন্ট অচল রইলো। এই যে পার্লামেন্টে এটা তো আমরা আগেও দেখেছি। না, আগেও দেখেছেন, আমরা তো সেই পরিবর্তনটা চেয়েছিলাম। তা সেই পরিবর্তন হইলে আমরা তো কোনো অ্যাঙ্গেলে দেখতেছি না গণতান্ত্রিক সরকারের গণতান্ত্রিক রূপটা তো আমরা কোথাও দেখছি না। যেমন ধরেন, আপনি যে সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ করলেন, 1 2 করেননি, 11 জন। তারপরে জেলা পরিষদের চেয়ারম্যানও নিয়োগ করলেন। আপনি নির্বাচিত সরকার, গণতান্ত্রিক সরকার, আপনি গণতান্ত্রিক সরকার সব একেবারে এমন পদ্ধতিতে যাচ্ছেন, কোনো নির্বাচনের নামগন্ধ নেই। আপনি আরেকটা জিনিস লক্ষ্য করে দেখেন, সরকার হিসাবে প্রাসঙ্গিক আসতেছে, আপনার সরকারি সব জেলায় একটা করে জেলা স্কুল আছে না? না রাজীব, একটা ব্যাপারে মানে আপনি যেটা বলছেন এটা কি রিভার্স করে ভাবা যেত কিনা? মানে আমার এটা জাস্ট কিউরিওসিটি, যে যেমন ধরেন 113টা তো একদম নির্দ্বিধায় মানে এই সরকারি দল নিয়ে এসছে। এখন ধরেন যে 16টা, সেইটার উপরেই আরো আলাপ আলোচনা, মানে আরো বিরোধী দল আরেকটু সহনশীল হতে পারতেন। সহনশীল মানে কি বলেন না? সহনশীল মানে কি? আরেকটু আলাপ করা, এগুলো বাতিল করেনি। না, বাতিল করেনি, কথাটা ওখানে না তো। আপনি যেগুলো পাশ করে ফেললেন, সেটা কোনো ইফেক্ট পাইছেন আপনি? না, সেটা তো এত তাড়াতাড়ি তো না, আপনি কোনো ইফেক্ট নাই তো এটার। যেগুলো পাশ করানো, সেটা কোনো ইফেক্ট নাই। ইফেক্ট যেমন গুম কমিশন, এটা বিরাট অধ্যাদেশ, এটা বিরাট ইফেক্ট। এখন আপনি যদি বলেন যে রাষ্ট্রদ্রোহী হিসাবে একটা লোকের আটক রাখা যাবে, তাহলে পিছের সরকার যদি বলে একই কথা, অপরাধটা কোথায়? আপনি বলে তো টার্নিং পয়েন্ট বিচার বিভাগের বিচারক নিয়োগটা বিচারকরা করবে, এই ছিল বিধান সহজ বাংলায়। সেটা নিয়ে আসলাম আমার কাছে। তার মানে আমি যখন বিচারকের পাশ দিয়ে হাঁটবো, নির্বাহী বিভাগের কাছে অনেক কিছু না, আমি নির্বাহী বিভাগের লোক যখন হাঁটবো, তখন বিচার বিভাগের লোক ভাববে উনি আমার নিয়োগকর্তা। এটা আমরা চাই নাই। হ্যাঁ, এটা একদমই। তো আপনি এটা ঠিক করবেন কেন? 2/3 মেজরিটি পাওয়ার পর দেখবেন আইনের উপরে খুব ডিপেন্ড করে। কিরকম জানেন? হ্যাঁ, আদালতে যেতে পারে, আদালতের এখতিয়ার আছে, আদালতের সিদ্ধান্ত, এবং আদালতের কনফিডেন্ট থাকে তারা। কেন? তার মানে কি ফলাফল তার কাছে আসবে সেই জন্যে? তাহলে এত কনফিডেন্স আদালতের উপরে কেন? বিগত 16 বছর তো এদের কারো আদালতের উপরে কনফিডেন্স ছিল না। আজকে 2/3 মেজরিটি পাওয়ার পর আপনাদের আদালতের উপরে কনফিডেন্স গ্রো করেছে। এই কারণে করেছে যেহেতু বিচারক নিয়োগ অধ্যাদেশটা আমি বাতিল করতে পেরেছি, তাই কনফিডেন্সটা বেড়েছে। আমি চ্যালেঞ্জ করে দিচ্ছি, এই বিচার নিয়োগের অধ্যাদেশটাকে আইনি রূপ দেখ, তারপর দেখি এইভাবে বলে। রাজ্জাকি ভাই অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছে।